প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম বিনাশ। এখন শুরু করছি ১৬তম অংশ। মনে মনে দীর্ঘ শপথ করল কিং বেলেজার, সবাইকে দেখে নেবে, মরণ কারো মরণ কামড় দেবে। কাল বা লুস নেই তো কি হয়েছে, সে একাই যথেষ্ট। ক্যালকিন এবং সিপিকে শেষ করতে পারলেই অনায়াসে হাতের মুঠোয় এসে যাবে পুরো এলাকা, আগে যেমন ছিল। আবারও দোদণ্ড প্রতাপে বেসিনে শাসন করবে বেলেজাররা, তাদের মুখের কথাই হবে আইন। ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিল কিং। জনি মেশনরের সঙ্গে অল্পের জন্যে ঠোকর খেল না। সংবিৎ ফিরে পেল কাউবয়কে সামনে দেখে। এই যে জনি, তোমাকেই খুঁজছিলাম, বিরক্ত স্বরে বলল। শহরে শুনলাম ক্যালিফোর্নিয়া নাকি দারুণ একটা খনি খুঁজে পেয়েছে, আর সেজন্যই ওকে আটকে রাখা হয়েছে। এমন কিছু শুনিনি তো, বিস্মিত স্বরে বলল জনি। আমি শুনেছি, এবং একটুও ভুল শুনিনি। ক্যালের ব্যাপারে নির্ভুল অনুমান করেছে ওরা। তাজ্য ব্যাপার না? তুমি হয়তো এর কোনো ব্যাখ্যা দিতে পারবে। কিংয়ের কণ্ঠের তীব্র চিলেসে থতমত খেল জনি। ভরকে গেল ও, মনে ভয় ধরে গেছে। কিং বেলেজার কেমন ভয়ঙ্কর মানুষ একদিনে জেনে গেছে। বস, আমি সত্যি জানি না কিছু, আমতা আমতা করে বলল জনি। তুমি ছাড়া আর মুখ খুলবে কে? শুধু আমিই কি ছিলাম ওখানে? বস, আমার ঘাটটা লম্বা বটে, কিন্তু একটাই, তাই না? ওটা হারানোর ঝুঁকি নেওয়ার ইচ্ছে নেই। ভিতরে ভিতরে আতঙ্কে সিটিয়ে গেছে জনি। সম্ভবত ভয়ের কারণে আত্মবিশ্বাস ফুটল ওর কণ্ঠে। মিথ্যাটা নিরেট সত্যের মতো শোনা গেল। মাথা ঝাঁকালো কিং। তাই হবে, যদি দেখা যায় কথাটা তুমিই ফাঁস করেছ। দাঁতে দাঁত পিষল। ক্যাল কোথায়? স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো জনি। আমি কিভাবে জানবো? তুমি নিজেই তোকে নিয়ে গিয়েছিলে। বেটা পালিয়ে গেছে, চাপা স্বরে বলল কিং। আরো কয়েকটা তথ্য জানালো। ধেত্তেরি, তোমার কারণে ভেস্তে গেল সব। অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ পেল জনির কণ্ঠে। নিশ্চয় ক্যাল জেনে গেছে কারা ওকে। চিন্তা করো না, জনিকে থামিয়ে দিল কিং। যে কেউ ওই শ্যাক ব্যবহার করতে পারে। তাছাড়া ক্যালের ধারণা ক্যালকিনেই ওকে গুম করেছে। বেশি কিছু বলবার ইচ্ছে নেই, বরং যতটা কম বলা যায় ততই ভালো। বাদ দাও। এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বেটা কার জিম্মায় আছে। ছাড়া পাওয়ার পর উইন্ডিতে চেহারা দেখায়নিও। আর শ্যাকের ধারে কাছে ট্র্যাক দেখে সেনের মনে হয়েছে এটা লুসের কাজ। অন্তত একটা বুটের দাগ চেনা লেগেছে ওর কাছে। তুমি বরং লুসের দিকে চোখ রেখো সব সময়। ওই হয়তো আমাদেরকে ক্যালের কাছে নিয়ে যাবে। মাথা ঝাঁকালো কাউবয়। কথার নড়চড় যেন না হয়। গম্ভীর মুখে বলল কিং। যেভাবে বলেছি তাই করো। সেলুনের সামনে হিসিং রেলে বেঁধে রাখা ঘোড়ার কাছে চলে গেল কিং। স্যাডেলে চেপে শহর থেকে বেরিয়ে গেল। পিছন থেকে তাকিয়ে থাকলো জনি মেশনর। সার্কেল বি বস দৃষ্টিসীমা থেকে অদৃশ্য হওয়া পর্যন্ত অপেক্ষা করল। তারপর মার্শালের কোয়ার্টারে গিয়ে ঢুকল। নীরবে ওর কাছ থেকে সব শুনল জেরেমি শিষ্ট। শেষে বলল, সন্দেহ হচ্ছে তোমার সঙ্গে ২ নম্বরই খেলা খেলছে কিং। এমন সন্দেহ জনির মনেও উকি দিয়েছে। কিংয়ের জায়গায় ও নিজে হলেও একই কাজ করতেও বোধ হয়। কিন্তু মার্শালের প্রশ্নের জবাবে মাথা নাড়ল। আমার মনে হয় সব কথা খুলে বলেনি ও। কেউ ওকে নিশ্চয় আচ্ছা একটা সবক দিয়েছে, এবং সেটা লুস হওয়ার সম্ভাবনাই বেশি। মহা ক্ষেপে গেছে কিং। লুসের পিছনে লেগে থাকতে বলেছে আমাকে। নট করল মার্শাল। কোনো খবর যদি পাও বা কোনো কিছু যদি আবিষ্কার করো মেশনর,
সবার আগে আমাকে জানাবে, অনুরোধ করল শিষ্ট। চাইলেও সোজা পথে চাল দিতে পারবে না কিং বেলেজার। ওতে সে অভ্যস্ত নয়। বরং তুমি আর আমি ঠিক থাকলে সব সামাল দিতে পারবো, কোনো সমস্যাই হবে না, বুঝেছ? মাথা ঝাঁকালো জনি। এমন নয় যে মার্শালের সততা সম্পর্কে ভুল ধারণা আছে ওর, বরং হাড়ে হাড়ে চেনে তাকে। দুজন অসৎ লোকের মধ্যে মার্শালকে কম বেপরোয়া মনে হয়েছে বলেই তার সঙ্গে ভিড়ে গেছে। তাছাড়া নিজের পিঠের চামড়া বাঁচাতেও ওর মার্শালের সাহায্য লাগবে। ভয়ে ভয়ে আছে কবে ক্যালকিন ওকে চেপে ধরে। একমাত্র মার্শালেরই ক্যালকিনকে ঠেকানোর বা নিরস্ত করবার এখতিয়ার আছে। ক্যালকিন চাইলে যে কারো চেয়ে ঢের বিপজ্জনক ও বেয়ারা হয়ে উঠতে পারে। তার নমুনা কয়েকবারই প্রদর্শন করেছে। বেলেজার বা শিষ্টর চেয়ে বরং ক্যালকিনকে বেশি ভীতিকর মনে হয় ওর কাছে। ভীত নয় জনি মেশনর, বরং মোটামুটি সাহসী বলা চলে ওকে, এবং খানিকটা হিসাবীয়। হুজুগে পড়ে বা ক্ষণিকের আবেগের বশে কারো উপর হামলে পড়া ওর স্বভাব বিরুদ্ধ, বরং সম্ভাবনা বিচার করে, ঝুঁকি বিশ্লেষণ করে তবেই পদক্ষেপ নিতে অভ্যস্ত। আগ্রাসীও হতে পারে, কিন্তু নিজের অনুকূলে খানিকটা সম্ভাবনা থাকা লাগে তখন। আর নিজের সীমাবদ্ধতা সম্পর্কেও পুরোপুরি সচেতন ও। উদাহরণ হিসেবে বলা যায়, পিস্তলে ওইটির দক্ষতা সম্পর্কে পরিষ্কার জানত এবং কখনোই তার বিরুদ্ধে ড্র করতে যেত না। সেক্ষেত্রে আকাশছোঁয়া খ্যাতি বা বিস্তর পুরস্কারের যতই প্রতিশ্রুতি থাকুক, হুইটির হত্যাকারীর বিরুদ্ধে শোডাউনে যাওয়ার চিন্তা ঘুণাক্ষরেও করে না। ওটা সে পাগলামি কিংবা বোকার হদ্দের কাজ। 19। উপত্যকার টেইল ধরে এগিয়ে চলেছে এমিলি পার্কার। চারপাশে অপরূপ প্রকৃতি। তেজছা সূর্য স্বস্তিকর আলো বিলিয়ে চলেছে, পাহাড় থেকে ভেসে আসছে পাইন সুবাসিত ঝিরঝিরে বাতাস। টেইলে ছায়া বিলানো, দুধারে জন্মানো ঘন ঝোপঝাড়, গুল্ম আর গাছের পাতা নড়ছে মৃদু বাতাসে। পাখির কলকাকলি, স্কুইরেলে হুটোপুটি বা পাহাড়ি ঢাল ধরে ছুটে যাওয়া উচ্ছল ঝর্ণার কুলকুল ধ্বনি শুনে আপ্লুত হওয়ার কথা যে কোনো প্রকৃতি প্রেমীর, কিন্তু উপভোগ করতে পারছে না এমিলি। গত কয়েকদিনে দুঃখজনক ঘটনা ঘটে গেছে একটার পর একটা। মনটা ভার হয়ে আছে ওর। চারপাশে প্রকৃতির অনুপম সৌন্দর্য সম্পর্কে সচেতন এমিলি, কিন্তু এ নিয়ে ভাবছে না এখন, উপভোগ করছে না। অথচ বরাবর এ সৌন্দর্যকে উপভোগ করে এসেছে, মনে অপার আনন্দ অনুভব করেছে সব সময়। মনটা চলে গেছে চেনা সেই পাহাড়ি চাতালে, বহুবার লুকিয়ে একজনের সঙ্গে দেখা করত। কিং বেলেজারের হাত থেকে ওকে যেদিন উদ্ধার করেছিল লুস, সেদিনের পর থেকে আর কখনো ওই চাতালে যায়নি এমিলি। লুসের কথা ভাবলে যখন কি এক প্রশান্তি আর ভালো লাগায় ভরে যায় মন। কিন্তু তার বড় ভাইয়ের কথা স্মরণে প্রায় সঙ্গে সঙ্গে উষ্ণ শরীরে বরফ শীতল পানি পড়বার অনুভূতি তৈরি করে। মায়ের পেটের ভাই, অথচ কত অদ্ভুত বৈপরীত্য দুজনের মধ্যে। সবচেয়ে বড় বিস্ময়ের ব্যাপার হচ্ছে বেলেজার পরিবারে লুসের জন্ম। বাবা অন্য ভাইদের সঙ্গে ওর স্বভাবের মিল নেই বললে চলে। অন্যরা যতই আগ্রাসী, হিংস্র বা বেপরোয়া, লুস ততটাই ভদ্র ও বিনয়ী। তবে বেলেজার পরিবারে অন্যদের মধ্যেও যা দেখা যায়, যে দুঃসাহস, গোয়ার্তুমি সবই রয়েছে লুসের মধ্যে। পিছন থেকে আসা কাঁপা ও উত্তেজিত একটা কণ্ঠে বাস্তবে ফিরে এলো এমিলি। হাই মিস পার্কার। রাশ টেনে ঘোড়া থামালো এমিলি, পিছনে ফিরে তাকালো।
টেইল ধরে ছুটে আসছে 12-13 বছরের একটা ছেলে। কষ্টে শিষ্টে দৌড়াচ্ছে ছেলেটা, হাঁপিয়ে উঠেছে এরই মধ্যে। কারণটা খেয়াল করলো এমিলি। বড়দের সাইজের ট্রাউজার ছেলেটার পরনে, তাই গোড়ালির কাছে বাড়তি অংশ বুটের ভিতরে গুজে দেয়া হয়েছে, যা দৌড়ানোর সময় সমস্যা তৈরি করছে। চওড়া মুখে চওড়া মুখ ছেলেটার, মুখে এখনো ফুটকি রয়ে গেছে। মাথায় ঘন চুল, কিছু কিছু চুল বাদামি রং ধারণ করেছে। এমিলি চিনতে পারল তাকে। উইন্ডির হোটেলে 5 ফরমাস খাটের ছেলেটা। কি ব্যাপার কাল? স্মিথ হেসে জানতে চাইল এমিলি। কি মনে করে শহর ছেড়ে এখানে এলে? আসলে তোমাদের রাঞ্চে যাচ্ছিলাম। সামান্য অপথিপ দেখালো কালকে। আমতা আমতা করছে। পথ চলতে চলতে ক্লান্ত লাগছিল বলে বিশ্রাম নিতে থেমেছিলাম। কখন যে ঘুম নেমে এলো চোখে টের পাইনি। হঠাৎ চোখ মেলে তোমাকে দেখলাম পেরিয়ে যাচ্ছ। ছুটতে ছুটতে তাই পিছু নিয়েছি, কিন্তু জুতোটা মোটেই জুত হয়নি। এটা পরে দৌড়ানো মুশকিলের ব্যাপার হয়ে পড়েছে দেখছি। তুমি কি শহর থেকে পুরো পথই হেঁটে এসেছো? না, একটা মেয়ার নিয়ে এসেছি। ডেবি ওটা ধার দিয়েছে আমাকে। পিছনে ঝোপের ভিতর আছে ওটা। ডেবি হচ্ছে উইন্ডি হোটেলের মালিক, ডেভিড রিমাউ। চৌহদ্দির সবাই তাকে ডেবি নামে ডাকতে পছন্দ করে। ঘোড়াটা অবশ্য হাড্ডিচার, তবে গরু সামলানোর কাজে খারাপ না। ডেবি বলল, বুড়ো হলেও ঠিকই আমাকে পৌঁছে দেবে ওটা। বয়স হয়ে গেছে বলে গতি কমে গেছে, এই যা। দুনিয়ার সব প্রাণী বুড়ো হয়ে যায়, তাই না? দার্শনিক সুরে শেষ কথাটা বলল ছেলেটা। বুড়ো ঘোড়াটাকে বিশ্রাম দিয়ে ভালোই করেছ, গম্ভীর স্বরে বলল এমিলি। কিন্তু রাঞ্চে যাচ্ছিলে কেন বলো তো? চওড়া হাসি ফুটল কার্লের মুখে। আরে, আরেকটু হলে ভুলেই গিয়েছিলাম। সামান্য লজ্জা ফুটল ছেলেটার মুখে। এই যে, এটা নিয়ে এসেছি তোমার জন্যে। প্যান্টের বড়সড় পকেট হাতড়ে প্রায় দুমড়ানো একটা খাম বের করে এগিয়ে দিল। দেবী কড়া গলায় বলে দিয়েছে তোমাকে এটা দেওয়ার সময় যেন পুরো একা পাই। ভাগ্য ভালো যে সেটা ঘটে গেছে। খামটা নিল এমিলি। উপরে ওর নাম লেখা, একেবারে কিনারের দিকে লেখা ব্যক্তিগত। চিঠিটার প্রেরক লুশ হতে পারে ভেবে অজান্তে ওর দুই গাল আরক্ত হয়ে গেল, এবং কার্লের দৃষ্টি এড়ালো না সেটা। সন্দেহ নেই বেসিনের সবচেয়ে সুন্দরী মেয়ে ও। ভাবনাটা মুখে প্রকাশ করল না কাল ওয়েদার্স। খামের মুখ খুলল না এমিলি, বরং খানিকটা বিষণ্ণ মনে ওটা স্কার্টের পকেটে ঢুকিয়ে রাখলো। কার্লের সামনে ওটা খুলতে চায় না। চিঠির জবাবে হয়তো কিছু বলবার থাকতে পারে, মনে করিয়ে দেওয়ার সুরে বলল ছেলেটা। চিন্তা করো না, রাঞ্চের কাউকে উত্তর লিখে পাঠিয়ে দেব আমি। কালকে আশ্বস্ত করলো এমিলি। শোনো কাল, মিস্টার ডেভিড রিমাউকে আমার পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ জানাবে। বেচারা কষ্ট করে তোমাকে পাঠিয়েছে, এজন্য ওর প্রতি আমি কৃতজ্ঞ। পকেট থেকে একটা কয়েন বের করে কার্লের হাতে গছিয়ে দিল। মিস পার্কার, সামান্য একটা চিঠি পৌঁছে দেওয়ার জন্য আমি টাকা নিতে পারি না। পুরুষশালী কণ্ঠে আপত্তি জানালো কাল, যদিও ভিতরে ভিতরে খুবই সন্তুষ্ট হয়েছে। সারা হপ্তা ব্যাগার খেটে বা যা কামাই হয় না তাই পেয়ে গেছে এখন। এটা তোমার পারিশ্রমিক নয়, মৃদু হেসে বলল এমিলি। সামান্য শুভেচ্ছা উপহার বলতে পারো। চাইলে কার্তুজ কিনতে পারো, তাহলে হয়তো কয়েকটাকে স্বীকার করতে পারবে। এমিলির জানা আছে কার্লের মা মুরগি পালনের যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু ধারী কয়েটের অত্যাচারে সুবিধা করতে পারছে না।
রাতের বেলা হানা দিয়ে মুরগি বা ছানা নিয়ে পালিয়ে যায় এরা। এবার হয়তো পাল্টা একটা ব্যবস্থা নিতে পারবে, তৃপ্ত মনে ভাবল কাল। কার্তুজ ভরা অস্ত্র থাকলে কয়েটকে ঠেকানো যাবে অনায়াসে। দু একটাকে ফেলে দিতে পারলে আর এমুখো হবে না শয়তানগুলো। ধন্যবাদ মিস। আশা করছি দু একটা কয়েটকে ঠিকই স্বীকার করতে পারবো। ঘুরে ফিরতি পথে হাঁটতে শুরু করলো কাল। মেয়ারকে খুঁজে বের করবে। নিজের পথে এগোলো এমিলি। একটু পর পকেট থেকে খামটা বের করে খুঁটিয়ে দেখল। হাতের লেখা অপরিচিত, তবে এও ঠিক লুস। ওকে কখনো চিঠি লেখেনি, তাই তার হাতের লেখাও চেনা নেই। কাপা হাতে খাম ছিঁড়ে ভিতর থেকে চিঠিটা বের করলো ও। চিঠি না বলে বরং নোট বলা উচিত। মাত্র 3 বাক্যের একটা খবর, পেন্সিলে বেশ তাড়াহুড়ো করে লেখা। প্রিয় এমি, এভাবে আর থাকতে পারছি না, তাই ঠিক করেছি তল্লাট ছেড়ে চলে যাব আমি। কাল সকালে কি আমাদের অতি প্রিয় সেই জায়গায় দেখা করবে? প্লিজ এসো। চলে যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা না হলেই নয়। লুস। মুহূর্তের জন্য এমিলির মনে হলো হৃদস্পন্দন থেমে গেছে ওর। লুস বেলেজার চলে যাবে, আর কখনো দেখতে পাবে না তাকে। তখনই নিজের আবেগ আর তার গভীরতা উপলব্ধি করলো এমিলি। লুস কখনো স্পষ্ট করে করে বলেনি, কিন্তু ঠিকই জানতো সে, এবং এখন এমিলিও টের পাচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রবল ও তিক্ত হতাশা বোধ করছে ও। দেখা করতে হবে লুসের সঙ্গে। পরদিন মাঝ সকালে রাঞ্চ থেকে বেরিয়ে গেল এমিলি। অতি পরিচিত সেই জায়গায় পৌঁছাতে বেশিক্ষণ লাগলো না। মনে মিশ্র অনুভূতি ওর। রাজ্যের বিষণ্ণতা আর হাহাকার নিয়ে শেষবার বিদায় নিয়েছিল লুসের কাছ থেকে, কিন্তু মনে ছিল তরুণ বেলেজারের জন্যে অসীম উদ্বেগ। দিন কয়েক যাওয়ার পরও এসব অনুভূতি মুহূর্তের জন্যেও ওকে ছেড়ে যায়নি কখনো, বরং সঙ্গী হিসাবে রয়ে গেছে সারাক্ষণ। লুসের জন্যে মন কেঁদেছে, দুশ্চিন্তায় অস্থির বোধ করেছে, হৃদয়ে ক্ষরণ হয়েছে, নিভৃতে তার জন্যে মঙ্গল কামনা করেছে, কখনো কখনো প্রার্থনাও করেছে কেউ যাতে কিছু বুঝতে না পারে। শক্ত হাতে মনকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছে ও। নিজেকে বুঝিয়েছে শত্রু ঘরের হলেও লুসকে মন দিয়ে ভুল করেনি, বরং শেষ পর্যন্ত ওদের সুখের মিলন হবে। বৈরী ভাবাপন্ন দুই স্পেডের মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থান সম্ভব হবে। কিন্তু মনের গভীর থেকে আশঙ্কাও বোধ করেছে এমিলি। যত যাই ঘটুক, আসলে বাঘে মহিষে এক ঘাটে জল খাওয়া সম্ভব নয়। অর্থাৎ বেলেজার ও পার্কারদের মধ্যে সদ্ভাব বা শান্তিপূর্ণ সহ অবস্থান কখনোই সম্ভব হবে না। আসলে এটাই বাস্তবতা। এমিলির পক্ষে মেনে নেওয়া কঠিন হতো না যদি না এর মধ্যে লুস জড়িয়ে পড়ত। সেফ লুসের কারণেই সবকিছু ভিন্ন চোখে দেখতে শিখেছে ও। পাহাড়ি চাতালে এক নজর বুলিয়ে এমিলি বুঝে গেল কেউ নেই এখানে। মনটা তেতো হয়ে গেল ওর। হতাশায় বিপন্ন বোধ করছে। লুস বেলেজারকে ছাড়া নিজের জীবন কল্পনাই করতে পারে না। অসম্পূর্ণ ও নিঃস্ব মনে হয়। নাই বা থাকলো চোখের সামনে, কিন্তু এমিলি তো জানে যে উইন্ডি বা ধারে কাছে কোথাও আছে। হয়তো 1 মাসেও একবার দেখা হবে না, কিন্তু একটা আশা নিয়ে তো থাকতে পারবে। লুস তল্লাট ছেড়ে চলে গেলে সব আশাই বিসর্জন দিতে হবে। ওকে আসতে বলেও লুস আসেনি। ব্যাপারটা বিশ্বাস করতে পারছে না। পর মুহূর্তে স্বাভাবিক বিচার বুদ্ধি ফিরে পেল এমিলি। আবেগের কারণে বুঝতে পারছি না। লুস তো নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেনি। সচরাচর যে সময়ে দেখা করতো ওরা, সেই সময় ধরে এসেছে এমিলি। কোনো কারণে লুসের দেরিও হতে পারে। লুস হয়তো একটু পরে আসবে। অপেক্ষা করবার সিদ্ধান্ত নিল ও। ব্যাপারটা যে যুবতী কোনো মেয়ের জন্যে মানানসই নয়,
উদার মনা এমিলির মাথায় এলো না। স্যাডল ছেড়ে পড়ে থাকা গাছের গুড়ির উপর এসে বসল। পকেট থেকে নোটটা বের করে আবার পড়ল। বারবারই পড়ল। এক হিসাবে এটাকে প্রেমপত্রই বলা চলে। চিন্তাটায় মন আর্দ্র হয়ে উঠল ওর। কয়েক মুহূর্তের জন্যে অন্যমনস্ক হয়ে পড়ল। এখানে বেশ কয়েকবার দেখা হয়েছে লুসের সঙ্গে। প্রতিবারই অসম্ভব ভালো লাগতো ওর। দারুণ উত্তেজনা ও রোমাঞ্চের পাশাপাশি অজানা উদ্বেগও কাজ করত মনে। ধরা পড়বার ভয়ে ততষ্ট থাকত। কিন্তু তবুও লুসের সঙ্গে কাটানো কয়েকটা মিনিট ওর জীবনের সবচেয়ে সেরা কিছু সময়। যদিও কোনোবারই কয়েক মিনিটের বেশি কখনো কাটায়নি ওরা। ধরা পড়বার ভয়ে বেশিক্ষণ থাকতো না, বরং সেফ চামড়ার চোখে একে অন্যকে দেখে প্রশান্তি পেত। মুখিয়ে থাকতো সামান্য ওই কিছু সময়ের জন্যে। অধীর অপেক্ষায় থাকতো দিনের পর দিন। নিজস্ব ভাবনায় মগ্ন ছিল বলে পিছনে ঝোপের নড়াচড়ার শব্দ ওর কান এড়িয়ে গেল। যখন টের পেল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সংবিত ফিরে পেয়ে ঝটিতে পিছনে ফিরে তাকালো। কিন্তু আচমকা জমকালো কি যেন ঢেকে দিল ওর দৃষ্টিপথ। সকালের সূর্যের আলো আড়ালে পড়ে গেল। প্রায় একই মুহূর্তে ছড়িয়ে দেয়া একটা কম্বল ঢেকে ফেলল ওকে। পরক্ষণে এমিলি টের পেল কে যেন শক্ত হাতে ওর কবজি চেপে ধরল। চট করে দুহাত এক করে ঝটিতে বেঁধে ফেলল। প্রবল আতঙ্কে হিম হয়ে গেল ওর অন্তরাত্মা। দিশেহারা বোধ করছে, কিন্তু বিপদের 16 আনা সম্ভাবনা টের পাচ্ছে ঠিকই। অসহায়ত্ব ঝেড়ে ফেলে নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলো এমিলি। যদিও জানে ব্যথা হবে। মাটির উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো ওকে। তারপর ঘোড়ার পিঠে তুলে দেয়া হলো। চাপা স্বরে নির্দেশ দিল একটা পুরুষ কণ্ঠ। ঘোড়াটা চলতে শুরু করলো। মনটা রাজ্যের বিষাদে ভরে গেল। এমিলি বুঝতে পেরেছে একটা ফাঁদে পা দিয়েছে। আসলে লুস ওকে কোনো চিঠি লেখেনি। কেউ কারসাজি করেছে। কিন্তু কে? পরক্ষণে প্রশ্নের উত্তরটা পেয়ে গেল। চাতালে ওর সঙ্গে লুসের দেখা হওয়ার কথা, কিংবা লুস খবর দিলে যে এমিলি দেখা করতে উপস্থিত হবে, এটা একজনই জানে, শুধু কিং বেলেজার। সারা দেহে শীতল অনুভূতি হলো। কিং বেলেজারের হুমকি আর ওর বাবার প্রতি তার অপরিসীম ঘৃণা মনে পড়তে প্রবল অসহায়ত্ব বোধ করল। তবে অন্য একটা ব্যাপার ভেবে সান্ত্বনা হিসেবে মনে কিছুটা হলেও স্বস্তি বোধ করছে ও। চিঠিটা ভুয়া। তার মানে লুস তল্লাট ছেড়ে কোথাও যাচ্ছে না। ওকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ সম্পর্কে ধারণা করতে পারছে না এমিলি। তবে শব্দ শুনে বুঝতে পারছে লম্বা লম্বা ঘাস ঠেলে এগোচ্ছে ঘোড়াটা। কিছুক্ষণ পাথুরে জমি ধরে এগিয়েছিল। এরপর সচরাচর ব্যবহৃত হয় না এমন এক টেইল ধরে এগিয়েছে। কারণ টেইলের পাশে জন্মানো গাছের ডাল বারবার ওর গা ছুঁয়ে যাচ্ছিল। কখনো যদি ভুল করে 1-2 কদম সরে গিয়েছে ওর ঘোড়া, সঙ্গে সঙ্গে ওর কবজি চেপে ধরেছে কেউ। সঠিক পথে চলবার তাগিদ দিয়েছে। একাধিক লোক ওকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে টের পেয়েছে এমিলি, যদিও সংখ্যাটা বুঝতে পারেনি। নিজেদের মধ্যে এরা কথা বলছে না বললেই চলে। যদি বলেও তবে সেটা খুবই নিচু স্বরে, যাতে এমিলি বুঝতে না পারে। মুখের উপর চেপে থাকা কম্বলটা শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্যাডলে বসে থাকতে রীতিমতো কসরত করতে হচ্ছে ওকে, যেহেতু দেখতে পাচ্ছে না। মনে আশঙ্কার পাহাড় ক্রমে ভারী হচ্ছে। দুশ্চিন্তায় অস্থির বোধ করছে এমিলি। ক্লান্তি লাগছে ওর। মনে হচ্ছে এই রাইড যেন শেষ হবে না। কিন্তু এক সময় শেষ হলো। গন্তব্যে পৌঁছালো ওরা। স্যাডল থেকে নামানো হলো ওকে। তারপর একটা দালানে আনা হলো। কয়েক পোস্ত সিঁড়ি ভেঙে লম্বা করিডোর ধরে এগোলো এমিলি। কর্কশ এক কণ্ঠের নির্দেশে বসলো। চেয়ার না অন্য কিছু জানে না, কিন্তু বসলো।
কম্বলটা সরিয়ে দেয়া হলো। ঘরে তেমন উজ্জ্বল আলো নেই, তবে এতক্ষণ দেখতে পাচ্ছিল না বলে চোখ ধাঁধিয়ে গেল ওর। মানিয়ে নিতে কয়েক সেকেন্ড লাগলো। তারপর সামনে হাস্যোজ্জ্বল কিং বেলেজারকে দেখতে পেল। উল্লসিত মুখ তার, বিদ্রুপাত্মক ভঙ্গিতে সে বো করল ওর উদ্দেশ্যে। সার্কেল বিতে স্বাগতম মিস পার্কার, সহাস্যে বলল সে। দাওয়াতটা যে খুব সৌজন্যমূলক ছিল তা বলা যাবে না, কিন্তু এটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাকে এখানে পাওয়ার জন্যে কতটা উদ্গ্রীব ছিলাম আমরা, এবং ঠিক ঠিক একই কারণে মহা আনন্দিত বোধ করছি এখন। কঠিন চোখে সার্কেল বি বসকে দেখল এমিলি। এ চরম অভদ্রতায় কি ফায়দা হবে তোমার শুনি? আমি যা যা চাই তার সবই পেয়ে যাব হানি, প্রাপ্তির মধ্যে তুমিও আছো। প্রবল অবজ্ঞার সঙ্গে একটা হাত নাড়ল এমিলি। তোমার নিশ্চয় মাথা খারাপ হয়ে গেছে। লোকজনের অজ্ঞাতে আমাকে কদিন এখানে আটকে রাখতে পারবে বলে মনে করো? শহরের লোকজন যদি ঘটনাটা জানতে পারে, ওরা কি করবে বলে মনে হয় তোমার? কিং এর হাসি ম্লান হলো না। আমি কি চুরি করেছি নাকি যে লোকজনকে জানতে দিব না? বরং সবাই জানবে এখানে এসেছো তুমি, স্বেচ্ছায় নিজ থেকে এসেছো। আর সেক্ষেত্রে মনে হয় না শহরের কারো কিছু বলবার থাকতে পারে। এমনকি তোমার বুড়ো বাপও রাগ করবে না। তোমার মেছে কথায় বিশ্বাস করবে সবাই। কেন করবে না? বিস্মিত দেখালো কিংকে। তুমি নিজে যখন বলবে বিশ্বাস করা ছাড়া উপায় থাকবে? আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর স্ত্রী হিসাবে নিশ্চয় এখানেই থাকবে। এমিলির মুখে তাচ্ছিল্যের হাসি দেখে থেমে গেল কিং। তীক্ষ্ণ চোখে দেখল। একেবারে নির্বিকার তার মুখ। ভিতরে ভিতরে যদি অপমানও বোধ করে থাকে, প্রকাশ করছে না, বরং হঠাৎই যেন এমিলির সৌন্দর্য সন্ধানে আগ্রহী হয়ে পড়ল। সমীহের চোখে আপদমস্তক দেখল ওকে। নির্লজ্জের মতো শরীরের সমৃদ্ধ অঞ্চলে থমকে গেল, খুঁটিয়ে দেখল। একটা ঘোড়া কিনবার আগে যেমন খুঁটিয়ে দেখে সবাই, সেভাবেই দেখছে এমিলিকে। অপমান ও লজ্জায় অজান্তে রক্তিম হয়ে গেল এমিলির মুখ। গরম রক্ত প্রবাহ বইছে কান পর্যন্ত। ভিতরে ভিতরে চরম অসন্তোষ বোধ করছে, কিন্তু একই সঙ্গে নিজের অসহায়ত্ব টের পাচ্ছে। কিং বেলেজারের বাহ্যিক শীতল গাম্ভীর্যের নিচে চাপা পড়ে যাওয়া আসল রূপ এখন উপলব্ধি করতে পারছে। মেয়ে মাত্রই যেমন বিপদ টের পায়, ঠিক টের পাচ্ছে এমিলি। জীবনে এর চেয়ে কঠিন বিপদে আর পড়েনি। সম্ভবত তল্লাটের সবচেয়ে ভয়ঙ্কর লোকটার মর্জির উপর এখন নির্ভর করতে হবে ওকে। একটুও বাড়িয়ে বলিনি, খেই ধরল কিং। চোখ মুখ কঠিন হয়ে গেছে। আমি যদি আদেও কোনো আনুষ্ঠানিকতার ধার ধারি? একেবারে নিরাবেগ তার কণ্ঠ। ভদ্রতা বা সৌজন্যের পরোয়া করছে না এতটুকু। কথাগুলো এমিলির কাছে কর্কশ ও নিষ্ঠুর মনে হচ্ছে। মেয়ে মানুষ দরকার হলে বিয়ে করতে হয় না আমার, অন্তত এখন পর্যন্ত তাই ঘটে এসেছে। তবে তোমার ক্ষেত্রে বোধ হয় ব্যতিক্রম করা যায়, এমনকি তুমি পার্কার হলেও। কিং যদি আশা করে থাকে তার চাচাশোলা কথায় নিরাশ বা হতদম্য হবে এমিলি, সেক্ষেত্রে দারুণ ভুল করেছে সে। কিছু সময়ের জন্যে ব্যাপারটা সেফ সাময়িক অসহায়ত্ব বোধ করেছে এমিলি, কিন্তু নিজেকে দ্রুতই সামলে নিয়েছে। কিং বেলেজারের রাগ বা চোটপাট দেখে মোটেই ভরকে যায়নি। লড়াকু মায়ের সন্তানও বৈরী পশ্চিমে পুরুষের পাশে দাঁড়িয়ে বিপদ মোকাবেলা করতে অভ্যস্ত ছিল ওর মা। এমনকি বাবার পাশাপাশি ইন্ডিয়ানদের সঙ্গেও লড়াই করেছে। সেফ মুখের কথায় ভরকে যাওয়ার বান্দা নয় ও। তুমি আসলে একটা পাষণ্ড, পশুর চেয়েও অধম, উত্তেজনায় চেঁচালো এমিলি। প্রবল বিস্তৃষা আর ঘৃণা প্রকাশ পেল ওর কণ্ঠে। প্রচণ্ড রাগে লাল হয়ে গেছে কিং এর মুখ। ধৈর্য হারিয়ে ফেলল মুহূর্তের জন্যে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল সে। নিজের মুখেই বলেছ কথাটা, চিবিয়ে চিবিয়ে বলল সার্কেল বি বস। আর আমিও কথা দিচ্ছি এর অন্যথা হতে দেব না।
ফনা তোলা সাপের মতো ক্ষিপ্ততা দেখালো কিং। মুহূর্তের মধ্যে হাত বাড়ালো সে। এমিলির কোমর চেপে ধরে দানবীয় শক্তিতে এক টানে তুলে ফেলল। নিজের দিকে নিজের দিকে আকর্ষণ করলো ওকে। মুখটা নেমে আসছে। শরীরে মোচড় তুলে ইস্পাত দীর্ঘ বাঁধন থেকে মুক্তি পেতে চাইল এমিলি, কিন্তু সফল হলো না। এক চুল শিথিল হলো না। পরক্ষণে ভিন্ন উপায় অবলম্বন করল। কবজিতে বাঁধা দুহাত গায়ের জোরে নামিয়ে আনলো কিং বেলেজারের মুখের উপর। অস্ফুট স্বরে ঘুমিয়ে উঠল কিং। তেমন ব্যথা না পেলেও ছেড়ে দিল এমিলিকে। এক কদম পিছিয়ে গেল সে। কঠিন হয়ে যাওয়া মুখে হাসি, চোখের তারায় কৌতুক। এমনই তো চাই। যেন খুব মজা পেয়েছে, সন্তুষ্ট ও রোমাঞ্চিত স্বরে বলল কিং বেলেজার। কি জানো, একটু আধটু বেয়ারা ভাব না থাকলে মেয়ে মানুষের দাম আছে নাকি? অন্তত আমার কাছে তাদের খুব পাঞ্ছে মনে হয়। আপোষে সব পেয়ে গেলে তাতে আনন্দই থাকে না। হানি, তুমি যত লড়াই করবে ততই তোমাকে আমার আরো বেশি ভালো লাগবে। কে জানে, হয়তো ভালোবেসে ফেলতে পারি। কথা বলতে বলতে খপ করে এমিলির কবজি চেপে ধরল কিং। তারপর হাত দুটো নামিয়ে নিল। একেবারে অসহায় হয়ে পড়ল এমিলি। আশঙ্কা করল এবার বোধহয় সত্যি পশু হয়ে উঠবে সে, ওকে খুন করে ফেলবে, কিংবা চরম সর্বনাশ করবে। শক্ত হাতে ওকে ধরে রেখেছে কিং বেলেজার। গায়ের উপর হামলে পড়ল প্রায়। আতঙ্কিত মনে এমিলি আবিষ্কার করলো জোর করে ওকে চুমো খেলো সে। কর্কশভাবে ঠোঁট চেপে রাখলো ওর ঠোঁটের সঙ্গে। কয়েকবার চেষ্টা করলো কিং, কিন্তু সামান্য সাড়াও পেল না। খেপে গিয়ে চরম অভদ্রের মতো ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল সে। এতক্ষণ সারাশি বাঁধনে আটকা পড়েছিল বলে অবশ হয়ে গিয়েছিল এমিলির শরীর। কিং ঠেলে সরিয়ে দেয়ায় ভারসাম্য হারিয়ে ফেলল। দুবার টলে উঠল, চেষ্টা করেও সামলাতে পারল না নিজেকে। হুমড়ি খেয়ে মেঝেয় পড়ে গেল এমিলি। সেকেন্ড কয়েক দাঁড়িয়ে থাকলো কিং। উত্তেজনায় টকবক করে ফুটছে তার শরীরের রক্ত। প্রবল আক্রোশ বোধ করছে এমিলির উপর। একই সঙ্গে কামনাও জেগেছে। দেহের পাশে মুষ্টিবদ্ধ হাত দুটো কাঁপছে ক্ষণে ক্ষণে। নিজের সঙ্গে যুদ্ধ করছে সে। তারপর হঠাৎ হো হো করে হেসে উঠল সার্কেল বি বস। আপাতত এতেই হবে, উদ্দেশ্যপূর্ণ স্বরে বলল কিং বেলেজার। বেয়ারা গরু, ঘোড়া বা মেয়ে মানুষ, তিনটাই পোষ মানাতে জানি আমি। হাত তুলে মুখ মুছল সে। কানের পাশে কিছুটা লালচে হয়ে গেছে গাল। এর মাসুল ঠিকই গুনবে তুমি। আজ পর্যন্ত কিং বেলেজারের গায়ে হাত তুলে পার পায়নি কোনো মানুষ, সে পুরুষ আর মহিলাই হোক। তারপর ঝটিতেই ঘুরে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। বাইরে থেকে তালা আটকে দেওয়ার শব্দ শুনতে পেল এমিলি। অসহায় হয়ে তাকিয়ে থাকলো বন্ধ দরজার দিকে। এবার বেদনা, হতাশা আর আশঙ্কা গ্রাস করলো ওকে। নিঃশব্দে কাঁদতে শুরু করলো। অপূর্ব সাজে সেজেছে প্রকৃতি। চোখ জুড়ানো দৃশ্য চারপাশে। ঢেউ খেলানো পাহাড়ি ঢালে সবুজ ঘাসের গালিচা। পর্বতের কোল জুড়ে জন্মেছে রং বেরঙের বাহারি ফুল। শেষ বিকালের সূর্যের তেরছা আলোয় ঝলমল করছে সোনালি, বেগুনি আর জামরঙা ফুলগুলো। উপরের ঢালে জন্মানো স্প্রুশ ও উইলোর শাখা পোশাকা গলে ছিটকে আসা আলো বিচিত্র আলপনা তৈরি করেছে সবুজ ঘাসের বুকে। স্যাডল পরানো একটা ঘোড়া দাঁড়িয়ে আছে টেইল থেকে কিছু দূরে। মাটির উপর ঝুলছে ওটার লাগাম। চুটিয়ে সতেজ ঘাসের সদ্ব্যবহার করছে ওটা। 20 হাত দূরে ফুলে ছাওয়া উপত্যকায় হাঁটু মুড়ে বসে আছে ঘোড়াটার সওয়ার। আঁচল ভরে নিয়েছে নানা ফুলে। গুনগুন করে একটা মেক্সিকান গান গাইছে মেয়েটা। মিষ্টি ও সুরেলা কণ্ঠে আকৃষ্ট হয়েছে সিপি ফোরম্যান, নইলে হয়তো খেয়ালই করতো না। ঘোড়া থামিয়ে কয়েক মুহূর্ত দূর থেকে মেয়েটিকে দেখল। তারপর টেইল ছেড়ে উপত্যকার দিকে ঘোড়াকে আগে বাড়ালো। হাঁটছে ওর ঘোড়া। সবুজ ঘাসের বুক চিরে এগোচ্ছে বলে শব্দ হলো না বললেই চলে। তাই একেবারে শেষ মুহূর্তে ছাড়া
ওর উপস্থিতি টেরই পেল না ফুল সংগ্রহে ব্যস্ত মেয়েটি। কারো উপস্থিতি টের পেয়ে যখন ফিরে তাকালো রোজা মেলিন, নিখাত বিস্ময় ফুটল চোখে মুখে। আরে এ যে দেখছি পরোপকারী সেই বন্ধু। উৎফুল্ল ও ছেলেমানুষী কণ্ঠে বলল প্লাজা মালিক। কিন্তু এবার যে আমার ঘোড়াটা পালিয়ে যায়নি সেনোরা। সেনর নির্মল হাসল জন। ফুলের বাগানে উপস্থিতি তোমার বয়স কমিয়ে দিয়েছে বলে মনে হচ্ছিল বটে, কিন্তু ছেলেমানুষি করবার মতো কোনো কারণ তো ঘটেনি। হায় রে, এভাবে কোনো ভদ্র মহিলাকে মুখের উপর ভুল ধরিয়ে দেয়া কতটা ভদ্রতা মিস্টার ক্যালকিন? মেকি অভিযোগের সুরে বলল রোজা। অথচ আমি ভেবেছি তাবৎ লোকের মধ্যে একমাত্র তুমিই পরিপূর্ণ ও সাচ্চা ভদ্রলোক। তুমি যে আদেও আমার কথা ভাবো তাতেই ধন্য হয়ে গেছি। তিরস্কারের সুরে বলল জন, আমোদ পাচ্ছে খুনসুটি করে। বেশ ফুল সংগ্রহ করেছ দেখছি। ফুল ভালোবাসি আমি, জানালো রোজা। প্রকৃতির আর কিছুতে বোধহয় এত সৌন্দর্য নেই। পবিত্র লম্বা ও ঢিলেঢালা ব্লাউজের নিচের প্রান্ত গুটিয়ে আঁচল হিসাবে কাজ চালিয়ে নিচ্ছে ও। তুলে নেয়া ফুল থেকে একটা মেক্সিকান বেয়োনেট তুলে নিয়ে দেখালো জনকে। দারুণ সুদৃশ্য ফুল। দেখে কি বিপজ্জনক মনে হয়? অথচ ওটা তুলতে গিয়ে কি অবস্থা হয়েছে দেখো। বাম কবজির দিকে ইঙ্গিত করলো ও। লম্বা একটা আঁচড় পড়ে গেছে কাটার ঘায়ে। রক্তাক্ত হয়ে উঠেছে আঁচড়টা। প্রাণ আছে এমন সব কিছুকে লড়াই করতে হয়, দার্শনিক সুরে বলল জন। আর প্রকৃতিও সেভাবে তাদেরকে কম বেশি অস্ত্র দান করে। ফুলের আছে কাঁটা, বিড়ালের আছে নখর, অবলা মেয়েদের জীব। তৎক্ষণাৎ জবাব দিল জন। স্মিথ হাসছে। এবং বলা বাহুল্য ওটার ক্ষমতা অসামান্য। উঠে দাঁড়ালো রোজা, আঁচল থেকে ফুলগুলো ফেলে দিল। মুখ গম্ভীর হয়ে গেছে। মেকি বিস্তৃষা ও অসন্তোষের সঙ্গে জনকে দেখল কয়েক মুহূর্ত। এখন আর তোমাকে মোটেও ভদ্রলোক মনে হচ্ছে না। অনুযোগের সুরে বলল, শাস্তি হিসাবে তোমার সঙ্গে যাব আমি। কিছুক্ষণ আমার সঙ্গে থাকতে বাধ্য করব। স্যাডল ছেড়ে নেমে যেতে চেয়েছিল জন। মেয়েটিকে স্যাডলে চড়তে সাহায্য করবে, কিন্তু ওকে সময় দিল না রোজা। দ্রুত পায়ে চলে গেল নিজের ঘোড়ার কাছে। এক লাফে মেয়ারের পিঠে চড়ে বসল। এবার চওড়া হাসল। মিস আনারি দেখছি দ্রুতই সবকিছু শিখে নিচ্ছে। জনের বিদ্রুপের নকল করল প্লাজা মালিক। তারপর ঘোড়াকে ছুটিয়ে দিল। ঠিকই বলেছ, একমত হলো জন। ঘোড়াকে আগে বাড়িয়ে রোজা মেলিনের পাশে চলে এলো। নীরবে এগিয়ে চলল ওরা। আর চোখে জনকে দেখছে রোজা। স্বল্পভাষী তামাটে মুখ আর হাস্যোজ্জ্বল চাহনির যুবক সাধারণের মধ্যে ব্যতিক্রম। অনায়াসে তাকে আলাদা করা যায় অন্যদের কাছ থেকে। চাহনি যতই বন্ধুত্বপূর্ণ হোক, কিন্তু আমোদে এ চোখজোড়া কখনো কখনো বরফ শীতল, হিংস্র এবং নিষ্ঠুর হয়ে উঠতে পারে, জানা আছে রোজার। জনের স্যাডলে বসবার ভঙ্গিতে আয়েসি ও গা ছাড়া একটা ভাব আছে। তবে পুরো মাত্রায় আত্মবিশ্বাসী সে এবং মোটেই অসতর্ক নয়। লাগামটা ঝুলছে শিথিলভাবে, কিন্তু ও জানে মুহূর্তের মধ্যে প্রয়োজন পড়লে হাঁটুর গুঁতোয় তুফান মেঘে ঘোড়াকে ছুটিয়ে দিতে পারবে। জনের চোখ জোড়াও ব্যস্ত, প্রতিটি মুহূর্তে টেইল ও আশপাশ নিরীক্ষ করছে চঞ্চল দৃষ্টিতে। কোনো কিছু বোধহয় যুবকের অজ্ঞাতে থাকে না, অথচ ভাবভঙ্গি বা কথায় তা বোঝা যায় না। দুলকি চালে ছুটছে ওরা। ঘোড়ার ছন্দের সঙ্গে তাল মিলিয়ে দুলছে রোজার দেহ। পলকের জন্য নিজের উপর জনের সমীহ মাখানো দৃষ্টি চোখে পড়ল ওর। অজান্তে রক্ত ঘনালো মুখে। অস্বস্তি কাটাতে দ্রুত ভিন্ন প্রসঙ্গের অবতারণা করল। তোমার নিশ্চয় সাঁতার কাটবার খায়েশ হয়নি আবারও? স্মিথ হাসল জন। নারা একবারই বেলতলায় যায়। সত্যি কথা হচ্ছে আমার বিরুদ্ধে একই চাল একবারের বেশি দিয়ে লাভ হয় না।
তবে অত নোংরাও থাকতে অভ্যস্ত নই যে গোসল করব না। কিন্তু স্লাইসটা আদপে গোসলের জন্য বিপজ্জনক জায়গা। সেদিন গিয়ে নিজের চোখে জায়গাটা দেখে এসেছি, জানালো রোজা। খুবই ভয়ঙ্কর জায়গা। শিউরে উঠল ও। তুমি যে কিভাবে নদী থেকে উঠে এসেছো বা আদেও প্রাণ বাঁচিয়েছো, এটা একটা বিস্ময়ের ব্যাপার। পেয়ারের এক দোস্ত আছে আমার, জানালো জন। মিস্টার ব্লোকার, তাই না? সাচ্চা লোক। কেউ কেউ হয়তো তুমি না থাকলে তোমার কাজটা জুটিয়ে নেবে ভেবে তোমাকে সাহায্য করতো না ওই অবস্থায়। কাজ কেন? চাইলে আমার যে কোনো কিছু নিতে পারে বেন, গম্ভীর স্বরে বলল জন। আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো সীমা নেই। একটুও বাড়িয়ে বলেনি জন। বুঝতে পারল রোজা মন থেকে বলেছে কথাটা। এমনকি বন্ধুর জন্যে জীবনও বিপন্ন করতে রাজি সে। সহজ সুরে বলা হলেও এটা কথার কথা নয়, বরং যা বিশ্বাস করে তাই বলেছে জন ক্যালকিন। অথচ তোমার সঙ্গে মিস্টার ব্লোকারের সম্পর্ক বেশি দিনের নয়, মুগ্ধ স্বরে বলল রোজা। তীক্ষ্ণ চোখে মেয়েটিকে দেখল জন। বুঝতে চাইল মামুলি মন্তব্য এটা, না এর অন্তর্নিহিত কোনো তাৎপর্য রয়েছে। বন্ধুত্বের জন্য বেশি দিনের সম্পর্ক লাগে না, বলল ও। আবার নীরবতা নেমে এলো। নীরব থাকলেও মনে মনে জন ক্যালকিনকে নিয়েই ভাবছে রোজা। জনের অতীত নিয়ে কৌতূহল বোধ করছে। কথাবার্তায় বোঝা যায় না কোথাকার মানুষ সে। নির্দিষ্ট এলাকার টান নেই, আচরণেও বিশেষত্ব নেই। স্টিরাপে চামড়ার দৈর্ঘ্য বেশি। স্যাডেলে চড়বার সময় জনকে দেখে মনে হয় যেন দাঁড়িয়ে রাইড করছে। এ থেকে মনে হয় ক্যালিফোর্নিয়ার লোক। কিন্তু বেনির মতো র হাইডের ল্যারিয়েট কিংবা ভারী এক পেটির স্যাডল সাক্ষ্য দেয় সে টেক্সাসের মানুষ। অন্তত জীবনের বেশিরভাগ সময় টেক্সাসে কাটিয়েছে বা ওখানকার রীতিনীতিতে অভ্যস্ত। কখনো কখনো টেক্সানের মতো কথা বলে জন, কিন্তু আবার দেখা গেছে নিচু স্বরে, একেবারে মোলায়েম কণ্ঠে ওর সঙ্গে তর্ক করেছে সে। ভার্জিনিয়ার চেনা এক লোকের কথা মনে করিয়ে দিয়েছে। অধৈর্য ভঙ্গিতে মাথা নেড়ে চিন্তা বাতিল করে দিল রোজা। থই পাচ্ছে না, সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তাই জন ক্যালকিনের অতীত সম্পর্কে অস্পষ্টতা কাটল না। রোজার চোখ দেখে মনের ভাবনা আঁচ করতে পারল জন। টেক্সাসে বড় হয়েছি, জানালো। তবে ছেলেবেলা থেকে ঘোড়ায় চড়তাম অ্যাপাচিদের মতো, হাঁটু উঁচু করে। এভাবে বেশি আরামদায়ক মনে হয় আমার কাছে। এখানে কেন এসেছো তুমি? আচমকা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করে ফেলল মিসেস মেলিন। আমার অস্থির ও ভবঘুরে স্বভাব দায়ী। কিছুটা দায় অবশ্য এ ঘোড়াটারও রয়েছে। কখনো কখনো ওর মতির উপর নির্ভর করে চলি। রোজা বুঝে গেল পরিষ্কার জবাব পাবে না। কৌশলে এড়িয়ে যাচ্ছে সে। তবে নিরাশ না হয়ে আবারও চেষ্টা চালালো। সুদর্শন নায়ক মালিকের সুন্দরী মেয়ের প্রেমে পড়ল। মালিক ও মেয়েটিকে নানা বিপদ থেকে উদ্ধার করল। সব জয় করে মেয়েটিকে বিয়ে করল এবং সুখে শান্তিতে জীবন কাটতে লাগলো ওদের। তোমার ক্ষেত্রেও বোধহয় তাই হতে যাচ্ছে। নির্মল হাসিতে উদ্ভাসিত হলো জনের মুখ। এসব অবশ্য গল্প বা রূপকথায় সম্ভব, বাস্তবে ঘটে না, দ্বিমত পোষণ করল। আর ওই মেয়েও মারাত্মক কোনো বিপদে পড়েনি বা পড়বেও না। আমি যদি ভুল না করে থাকি, ওর মন ইতিমধ্যে বাধা পড়ে গেছে। আর সুদর্শন আগন্তুকের ক্ষেত্রে বলতে পারি, সে এমন এক পেশায় আছে, বছরের পর বছর ধরে হয়তো ভবঘুরের মতো চলতেই থাকবে। আজ এখানে তো কাল ওখানে। হাসিটা উধাও হয়ে গেল। বরাবরের মতো শীতল গাম্ভীর্য নেমে এলো জনের মুখে। পরের কথাটা স্বগোক্তির মতো শোনালো, যেন নিজের উদ্দেশ্যে বলেছে, রোজা মেলিনকে নয়। একজন মহিলাকে নিয়ে ভাববার আগে দুজন লোককে খুঁজে বের করতে হবে আমার। সেই মুহূর্তে জন ক্যালকিনের মুখে যা দেখতে পেল রোজা কখনো দেখবে বলে ভাবেনি। আমোদে
হাসিখুশি ও বন্ধু বৎসল পাঞ্চার থেকে প্রতিহিংসা পরায়ণ, নিষ্ঠুর ও হিংস্র একটা মেশিনে পরিণত হয়ে গেছে। সিপি ফোরম্যানের বরফ শীতল চাউনিতে খুনের নেশা। দুজন লোকের ভাগ্যে যে চরম সর্বনাশ রয়েছে তা বলবার অপেক্ষা রাখে না। অজান্তে শিউরে উঠল রোজা। কোনো মানুষের মধ্যে এমন দ্বৈত রূপ বা চারিত্রিক বৈপরীত্য আর কখনো চোখে পড়েনি ওর। জনের কণ্ঠে সংবিত ফিরল রোজার। ধুৎ, আমি যে কি হুট করে দেখছি আজে বাজে বলতে শুরু করেছি। হঠাৎ দূরে কি যেন দেখতে পেয়ে মনোযোগী হয়ে পড়ল জন। অদ্ভুত তো, কি ঘটল এখানে? পাহাড়ি চাতাল পার হচ্ছে ওরা, যেখান থেকে অপহৃত হয়েছে এমিলি পার্কার। চারপাশে চকিত দৃষ্টি চালিয়ে পরিস্থিতি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেল জন। পড়ে থাকা গাছের গুড়ির পাশে কয়েক জায়গায় বুটের গাঢ় দাগ ছাড়াও চটকানো ঘাস রয়েছে। নুয়ে পড়েছে কিছু ঘাসের ডগা। আরও কাছ থেকে দেখবার জন্য স্যাডল ছেড়ে নেমে গেল। এগিয়ে গিয়ে খুঁটিয়ে দেখল, বিশেষ কিছু নেই, তবে একটা ব্যাপারে নিশ্চিত যে দুজন লোকের মধ্যে ধস্তাধস্তি হয়েছে এখানে। পরপরই দলা পাকানো একটা কাগজ খুঁজে পেল জন। কাগজ নিভাস করে ছোট্ট চিরকুটটা পড়ল, কিন্তু পড়বার পর ওর কপালে ভাঁজ পড়ল। সম্ভবত অচেতনভাবে এমি পার্কারের হাত থেকে খসে পড়েছিল কাগজটা। এবার বৃত্তাকার পথে চারপাশ নিরীক্ষ করল জন। পড়ে থাকা গাছের গুড়ির পিছনের ঝোপের আড়ালে কয়েকটা খুরের চিহ্ন চোখে পড়ল। বোঝা যায় ঘোড়া নিয়ে এখানে অপেক্ষা করেছিল কেউ। তীক্ষ্ণ চোখে জনের কাজ কারবার দেখছে রোজা মেলিন, তবে কোনো প্রশ্ন করল না। তাতে জনের মনোসংযোগে চির ধরবে, যেটা মোটেই পছন্দ করবে না সে। একটা সমস্যা হয়ে গেছে, স্যাডলে চেপে রোজার উদ্দেশ্যে বলল জন। কোনো ব্যাখ্যায় গেল না। এখনই মিস্টার পার্কারের সঙ্গে দেখা করতে হবে আমার। দুঃখিত, তোমার সঙ্গে যেতে পারছি না। একা একা রাস্তা খুঁজে পাবে তো? গম্ভীর মুখে জনকে দেখছে রোজা, চাউনিতে সামান্য অস্বস্তি। তুমি বোধহয় কাউকেই বিশ্বাস করো না, তাই না? তোমাকে এগিয়ে দিতে পারলে সত্যি খুশি হতাম। এড়িয়ে গেল জন। কিন্তু উপায় নেই, মিস্টার পার্কারের সঙ্গে জরুরি ভিত্তিতে দেখা করতে হবে। পরে তোমাকে খুলে বলবো সব। জনের কথা বিশ্বাস করল প্লাজা মালিক। হাসল সে। আমোদে ভাবটাও ফিরে এলো। মিস আনারি বোধহয় এখন আর ততটা আনারি বা অবলা নয়, পার্টনার। নিজের ভালো মন্দের দিকে খেয়াল রাখতে পারবে নিশ্চয়, জনের মতো করে বলল। হাত নেড়ে বিদায় জানালো রোজা। তারপর ঘোড়া ঘুরিয়ে যাত্রা করল শহরের দিকে। গাছপালার আড়ালে ছোট্ট কাঠামোটা হারিয়ে যাওয়া পর্যন্ত পিছন থেকে তাকিয়ে থাকলো জন। যদিও মন ব্যস্ত অন্য ব্যাপারে, এমিলি পার্কারকে নিয়ে ভাবছে। পাহাড়ি চাতাল ত্যাগ করবার আগে আরও একবার তালাশ চালালো জন। আর কোনো চিহ্ন নেই, তবে নিশ্চিত হয়ে গেছে লুস ব্রেজার একটা চিঠি লিখে এমিলিকে এখানে আনিয়েছে এবং এমিলিকে অপহরণ করা হয়েছে। তুফান বেগে ঘোড়া ছোটালো জন। রাঞ্চে পৌঁছে জানলো কাজ নিয়ে রেঞ্জে বেরিয়ে গেছে মাইক পার্কার। এমিলির খোঁজ নিল। কুকুকে জানালো প্রতিদিনের মতো আজও সকালে রাইড করতে বেরিয়েছে এমিলি। যদিও আজ একটু আগে ভাগে বেরিয়েছিল, কিন্তু দুপুরের খাবারের সময় গড়িয়ে যাওয়ার পরও রাঞ্চে ফিরে আসেনি। লোকটা জানালো আজকের আগে কখনো এমন হয়নি। যত কাজই থাকুক, লাঞ্চের সময় রাঞ্চে উপস্থিত থাকে এমিলি। সবচেয়ে বড় ব্যাপার, দেরি হতে পারে এমন কিছু বলে যায়নি এমিলি, কিংবা আভাসও দেয়নি। এমিলি হয়তো শহরে গেছে, সম্ভাবনা বাতলালো ফোরম্যান। ওহ, দীর্ঘস্বরে দ্বিমত পোষণ করল কুক। শহরে গেলে মিস পার্কার সবসময়ই আমাকে জিজ্ঞেস করে কিছু আনতে হবে কি না।